আচ্ছা, তাহলে 15 যে কোশ্চেনটা আছে, প্রদত্ত বর্তনীর 5 ওহম রোধে শক্তি ব্যয়ের হার দেওয়া আছে 10 জুল/সেকেন্ড। মানে 5 ওহম রোধের, পার্টিকুলার 5 ওহম রোধে 10 জুল/সেকেন্ড হারে সে শক্তি ক্ষয় করছে, অর্থাৎ ক্ষমতাটা দেওয়া আছে। 4 ওহম রোধে শক্তি ব্যয়ের হার কত হবে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো, যেহেতু 4 ওহম এবং 5 ওহম দুজনেই শ্রেণী সমবায়ে আছে, তাহলে সেক্ষেত্রে দুজনের মধ্য দিয়ে একই পরিমাণ প্রবাহ যাচ্ছে, অর্থাৎ I1 পরিমাণ প্রবাহ যাচ্ছে। তাহলে সেইটা যদি তুমি করো, এখানে দেখো পেয়ে যাবে, I1টা বের করে নিতে পারবে কিভাবে। দেখো, তোমার 5 ওহমের এগেনস্টে বলে দিয়েছে 10, মানে P5 এটা ইকাল টু 10 ওয়াট বলে দিয়েছে, মানে জুল/সেকেন্ড মানে ওয়াট। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি I²R মানে I1² ইন্টু 5 ইকাল টু 10 এটা পেয়ে যাবে, মানে I²R ইকাল টু 10। সুতরাং I1 ইকাল টু তুমি পেয়ে যাবে √2। ঠিক আছে, I1 = √2। আচ্ছা, এবারে তাহলে 4 ওহমের এগেনস্টে ব্যয়িত ক্ষমতা P4 ইকাল টু ওই একই, যেহেতু একই পরিমাণ প্রবাহ যাচ্ছে, I1² ইন্টু আর। আর এর ভ্যালু কত এখানে 4, সুতরাং I1 এর ভ্যালু 2 ইন্টু √2² মানে 2, 2 ইন্টু 4 অর্থাৎ 8। তাহলে 8 ওয়াট হবে। ঠিক আছে, বা ব্যয়িত শক্তির হার 8 মানে 8 জুল/সেকেন্ড, এটা করলেও হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যেটা দেওয়া আছে 1 ওহম এবং 2 ওহম রোধের একটি শ্রেণী সমবায়ের সঙ্গে 5 ওহম 7 ওহম রোধের আরেকটি শ্রেণী সমবায়কে সমান্তরাল সময়ে যুক্ত করা হলো। এই মিশ্র সমবায়ের সঙ্গে একটি ব্যাটারি যুক্ত করলে বর্তনীর মূল প্রবাহ হয় 0.5 অ্যাম্পিয়ার। 1 ওহম রোধটির প্রান্তীয় বিভবভেদ কত? তাহলে প্রথমে 1 ওহম এবং 2 ওহম রোধের একটা শ্রেণী সমবায়, আর আরেকটা 5 ওহম 7 ওহমের আরেকটি শ্রেণী সমবায়, দুজনকে সমান্তরাল সমবায়ে যুক্ত করেছে আর দিয়ে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিয়েছে। তাহলে অঙ্কটা যদি ছবি আঁকো তাহলে এরকম হবে, এটা 1 ওহম আর এটা 5 ওহম। 1 ওহম আর 5 ওহমই তো বলেছে নাকি? আচ্ছা, আর একটা করে নিই, দেখো দেখছি, এইটা আর একটা, এইটা, এই দুজনকে সমান্তরাল সমবায়ে যুক্ত করেছে। এইভাবে যুক্ত করার পর এটাকে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিয়েছে, এইভাবে ব্যাটারির সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করে দিয়েছে। যুক্ত করে দিলে এর, আচ্ছা, এখানে বলে দিয়েছে 1 ওহম এবং 2 ওহম, 5 ওহম 7 ওহম। 1 ওহম আর এটা 2 ওহম, 5 ওহম আর এটা 7 ওহম। এটার মধ্যে দিয়ে বর্তনীর যে মূল প্রবাহটা I সমান 0.5 অ্যাম্পিয়ার, এটা বলে দিয়েছে। বর্তনীর মূল প্রবাহ, হ্যাঁ, 0.5 অ্যাম্পিয়ার। 1 ওহম রোধটির প্রান্তীয় বিভব প্রভেদ কত, এটা নির্ণয় করতে হবে। 1 ওহমের প্রান্তীয় বিভব প্রভেদ, অর্থাৎ এই বিন্দুটিতে, এখানে এবং এখানে, এই দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হবে এটা নির্ণয় করতে হবে। কিছু না, জাস্ট হচ্ছে উপরের বর্তনীর মধ্য দিয়ে, মানে এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা সেটা যদি I1, আর এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা এটা যদি I2 হয়, এই I1টি বের করে নিতে হবে। তাহলে I1টা বের করে নেওয়ার জন্য, তাহলে I1 সমান মূল প্রবাহ মানে I, মূল প্রবাহ ইন্টু অপরের রোধ। অপরের রোধ বলতে এই দুটো রোধ একসঙ্গে, অপরের রোধ মানে শান্টের নিয়ম অনুযায়ী অপরের রোধ, অর্থাৎ 7×5 = 12 বাই দুজনের রোধের সমষ্টি, অর্থাৎ 12 প্লাস কত হচ্ছে এখানে 3। ঠিক আছে, 12 প্লাস 3 পরেরটা। তাহলে এখানে I1 এর ভ্যালু 0.5 ইন্টু 12 ডিভাইডেড বাই 15। ঠিক আছে, তাহলে এইটা তোমার হয়ে যাচ্ছে 4 আর এটা হবে 5। তাহলে এটা কেটে গেলে 0.1, অর্থাৎ 0.4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, I1 সমান, তাহলে তুমি পেয়ে যাবে অতএব বিভব প্রভেদ মানে 1 ওহমের
দুই প্রান্তের বিভব প্রভেদ এটা ইকাল টু লিখবে ভি ইকাল টু আইআর। এই ফর্মুলা অনুযায়ী আয়ের ভ্যালু কত 0.4 ইন্টু আর এর ভ্যালু কত 1 অর্থাৎ 0.4 ভোল্ট। ঠিক আছে, এটাই হবে। আচ্ছা নেক্সট এখানে যেটা আসছে পরের কোশ্চেন, একটি ফিউজ সেলের ব্যাসার্ধ আর তার মধ্যে দিয়ে সর্বোচ্চ নিরাপদ প্রবাহমাত্রা আই হলে দেখাও যে আই সমানুপাতিক আর টু দি পাওয়ার 3/2। আচ্ছা এইটা তোমাদের একটা কোশ্চেন আমি তোমাদেরকে এটা দিয়ে দিচ্ছি দাঁড়া। আচ্ছা এই কোশ্চেনটার উত্তর লেখার জন্য আমি যে পিডিএফটা দিয়েছি এইখানটা থেকে এই জাস্ট এইটাই লিখবে। তোমাদের এইখানটা এই পুরো থিওরিটা লিখতে হবে। ঠিক আছে, এখানে এই থিওরি এখানে তোমার আই স্কোয়ার সমানুপাতিক আর কিউ। ঠিক আছে, এটা তোমাদের দেখাতে হবে। এখানে কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে ফিউজারের ব্যাসার্ধ আর এর মধ্যে দিয়ে সর্বোচ্চ নিরাপদ প্রবাহমাত্রা আই হলে দেখাও যে আই সমানুপাতিক আর টু দি পাওয়ার 3/2। আর আমার এখানে প্রমাণটা আছে আই স্কোয়ার সমানুপাতিক আর কিউ। তার মানে এখান থেকে হয়ে যাবে, লিখতে পারবে আই সমানুপাতিক আর টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এটা তাহলে এখানটা থেকে লিখে দিবে। কোনো ফিউজ তারের দৈর্ঘ্য এর ব্যাসার্ধ আর উপাদানের রোধাঙ্ক রো, তারটির রোধ আর সমান রোএল বাই এ ফর্মুলা। তারটির মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে তারটির প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপ এইচ ইকাল টু আই স্কোয়ার আর টি বাই জে, যে ফর্মুলা হয় মানে টি ইকাল টু 1। আর এর মান পুট করে দেওয়া হয়েছে। এই তাপ দ্বারা দুই ব্যবহৃত তারটি উৎপাদন উষ্ণতা বৃদ্ধি করে, তারটির বহিতলে দ্বারা পরিবেশে বিকিরণ হয়। এখন আই একটি নির্দিষ্ট মানের জন্য উৎপন্ন তাপের সমগ্র অংশ পরিবেশে বিকীর্ণ হয় এবং পরিবেশের উষ্ণতা তার গলনাঙ্কের থেকে নিচে থাকে। মানে এটা যদি নিচে থাকে তবেই কিন্তু নিরাপদ হবে, কিন্তু যদি গলনাঙ্কের থেকে বেশি পরিমাণ তাপ উৎপন্ন হয়ে যায় তাহলে কিন্তু এটা গলে যাবে। সেই বিকীর্ণ তাপ এটা পাই আর স্কয়ার এল আর এল যেটা তার ক্ষেত্রফল ইন্টু এইচটা হচ্ছে তোমার বিকীর্ণ তারের হার, মানে প্রতি একক ক্ষেত্রফল দ্বারা বিকীর্ণ তাপের হার। তাহলে এইটা দুটো সমান হবে, তাহলে যে হারে তাপ উৎপন্ন হবে সেই হারে তাপ যদি বিকিরণ হয় তবেই নিরাপদভাবে ফিউজ তারটা কাজ করতে পারবে, সেটা লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে কোশ্চেন আছে, রেগুলেটরের সাহায্যে বৈদ্যুতিক পাখার ঘূর্ণন বেগ বাড়ানো হলে তড়িৎ শক্তি ব্যয়ের কিরূপ পরিবর্তন হবে। তাহলে এটা বলবে যে যেহেতু রেগুলেটরের সাহায্যে যখন ঘূর্ণন বেগ কমানো হয় তখন রোধ বাড়ানো হয়, রোধ বাড়ানো হওয়ার জন্য এক্ষেত্রে ব্যয়িত শক্তি তোমার একই হারে বৃদ্ধি পায়, মানে রোধ বৃদ্ধি পাচ্ছে তাহলে সেই হার হিসাবে বৃদ্ধি পাবে। এটা বইয়ে হটসে আছে, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে, তুমি কিন্তু সলিউশন করে একটু খুঁজে দেখে নেবে। অর্ধপরিবাহী ডায়োড কি, মানে পিএন সংযোগ ডায়োডকে যখন কোনো অর্ধপরিবাহীর এক অংশ পি টাইপ ক্লাস দ্বারা ডোপিং মানে পঞ্চজি মৌল দ্বারা ডোপিং করে এন টাইপ এবং অপর অংশ তোমার ত্রিযোজি মৌল দ্বারা ডোপিং করে পি টাইপ ক্লাস তৈরি করা হয়, তখন সেটাকে অর্ধপরিবাহী ডায়োড বলা হয়, পিএন সংযোগ ডায়োড। একটি আলোক নিঃসারক ডায়োডের ভোল্টেজ বৈকল্য ভোল্টেজের কাছাকাছি থাকলে তার মান উষ্ণতার উপর নির্ভর করে না, ব্যাখ্যা করো। তাহলে এটা যদি আলোক নিঃসারক ডায়োড যেটা এলইডি ডায়োডের ভোল্টেজ যে বৈকল্য মানে যখন ব্রেকডাউন হয়ে যাবে এর কাছাকাছি থাকলে তার উষ্ণতার উপর নির্ভর করে না। এটার কারণ দেখো এখানে যেটা বলেছে যে আলোক নিঃসারক ডায়োড এর বৈকল্য এর ভোল্টেজটা মানে দুই প্রান্তের যে ভোল্টেজটা সেটা বৈকল্য ভোল্টেজের কাছাকাছি থাকলে তার মান মানে যে আলোক নিঃসরণ যেটা আলো নিঃসরণ করছে সেই নিঃসরণের হারটা উষ্ণতার উপর নির্ভর করে না। যেটা আমরা জানি যে সেমিকন্ডাক্টরকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সেখান থেকে ইলেকট্রন হোল যৌগ বেশি উৎপন্ন হয়, রোধটা তোমার হ্রাস পায়, তাহলে সেই হিসাবে প্রবাহমাত্রা বৃদ্ধি পাবে। হয়তো ভাবতে পারো যে তোমরা এলইডি থেকে বেশি পরিমাণ আলো পাবে, কিন্তু এখানে ব্যাপারটা কি হয় এই এলইডি
এই এলইডির ক্ষেত্রে তোমার এক প্রান্ত পি এবং এক প্রান্ত এন থাকে, এদিকটা পি এবং এদিকটা এন। এইটা তোমার উচ্চ মাত্রায় ডোপিং করা থাকে, এইখানে উচ্চ মাত্রায় ডোপিং করা থাকে। আর এদিকে তোমার যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনের সংখ্যাও এদিকে বেশি থাকবে। ঠিক আছে, ডোপিং প্রোফাইলটা খুব বেশি হয়। তাহলে এরপর এদেরকে যখন তুমি ফরওয়ার্ড বায়াস দিচ্ছ, মানে সমবর্তী বায়াসে যুক্ত করে রাখতে হবে, প্লাসের সঙ্গে প্লাস মাইনাসের সঙ্গে মাইনাস, এটা করে রাখলে তখন কি হয় না, এই নিঃশেষিত অঞ্চলের বেগটা কমে যায়। এবং বলছে যেটা এখানে কোশ্চেনটা, যে এর যে ভোল্টেজটা সেটা যদি ওই ভিজির কাছাকাছি হয়ে যায়, মানে যখনই তার ব্রেকডাউন ঘটার সম্মুখীন হবে, তখন কি হবে না, এখানে ইলেকট্রন এবং হোলের একটা পুনঃসংযুক্তি ঘটবে। মানে এই ইলেকট্রনগুলো এদিকে আসবে এবং হোলগুলো এদিকে যাবে, গিয়ে কি হবে, পুনঃসংযুক্তি হবে। অর্থাৎ এদের মধ্যে যে বিভব প্রভেদ ভি আছে, তার জন্য যে শক্তিটা অর্জন করবে, যদি প্রত্যেকটা ইলেকট্রন বা হোলের আধান যদি কিউ হয়, তাহলে কিউ ইন্টু ভি এই পরিমাণ সে শক্তি অর্জন করবে। সেই শক্তিটা তাদের ব্যান্ড গ্যাপ এনার্জির সঙ্গে সমান। মানে ব্যান্ড গ্যাপ এনার্জিটা মানে হচ্ছে এই যে তার পরিবহন পটি এবং যোজ্যতা পটি, এই দুটো পটির মধ্যে যে শক্তি পার্থক্য, সেটাকে ব্যান্ড গ্যাপ এনার্জি বলা হয়। এই ব্যান্ড গ্যাপ এনার্জি উপর মানে সঙ্গে সমান হবে। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন এবং হোল যখন পুনঃসংযুক্তি, বিপরীত ভরবেগ নিয়ে পুনঃসংযুক্তি ঘটে যাচ্ছে, তখন যে শক্তিটা নির্গত হবে, সেই শক্তির নির্গত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে এইচ সি বাই ল্যামডা ইকাল টু ইজি, এটা হয়। তার মানে বুঝতেই পারছো যে এখান থেকে যে ফোটন উৎপন্ন হচ্ছে, তার তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা, সেই ল্যামডাটা ডিপেন্ড করছে অনলি ইজির উপর, মানে ব্যান্ড গ্যাপ এনার্জির উপর। সেই ব্যান্ড গ্যাপ এনার্জি কার উপর নির্ভর করে, এখানে কি ধরনের পদার্থ বা মৌল দ্বারা ডোপিং করা হয়েছে, অর্থাৎ কি মৌল দিয়ে পিন সংযোগ তৈরি করা হয়েছে, তার উপর নির্ভর করে। তো স্বাভাবিকভাবে এখানে উষ্ণতা যাই হোক না কেন, এখানে ইলেকট্রন এবং হোল যেহেতু পুনঃসংযুক্তির মাধ্যমেই এখান থেকে আলো নিঃসরণ করছে, সুতরাং উষ্ণতার উপর কোনোভাবে নির্ভর করে না। ব্যান্ড গ্যাপ এনার্জিটাও যেহেতু উষ্ণতার উপর নির্ভর করবে না, সেই হিসাবে আলোক নিঃসরণ যখন মানে ব্রেকডাউন ঘটে যাবে, ব্রেকডাউন ঘটার কাছাকাছি যখন থাকবে বিভবটা, তখন তার উষ্ণতার উপর কোনোভাবে নির্ভর করবে না। ঠিক আছে, মানে মোট কথা এই জিনিসটি বলবে, নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা বিকিরণটা ডিপেন্ড করে, মানে ব্যান্ড গ্যাপ এনার্জির উপর ডিপেন্ড করে। বিভব তোমার শক্তি স্তরের যে পার্থক্য, ব্যান্ড গ্যাপ এনার্জি মানে শক্তি স্তরের পার্থক্য, তার উপর নির্ভর করে, এটা উষ্ণতার উপর নির্ভর করে না। ঠিক আছে, সেই কথাটি এখানে উল্লেখ করবে, এটা করলেই হবে। আচ্ছা, নেক্সট তোমাদের কোশ্চেন যেটা আছে, একটি আলোক নিঃসরক ডায়োডে আইভি বৈশিষ্ট্য লেখা অঙ্কন করো, এর একটি ব্যবহার। এটা বইয়ে আছে, করতে পারবে। অবতল লেন্সের ক্ষেত্রে এটা প্রমাণ করতে পারে, বহু দূর থেকে একটি উত্তল লেন্স অপরদিকে কখনো প্রতিবিম্বের কি বেগে সরণ হবে, এটাও তোমাদের প্রমাণ করা আছে, দেখবে প্রতিবিম্বের বেগ ভি ইকাল টু মাইনাস সামথিং এম স্কোয়ার ইন্টু বস্তুর বেগ, এরকম ধরনের একটা ইকুয়েশন আছে, প্রমাণ করা আছে, দেখবে। বা 1/v তোমার মাইনাস 1/u ইকাল টু 1/f, এটাকে টি এর সাপেক্ষে অবকলন করবে, তাহলেই চলে আসবে। কোনো মাধ্যমের পথ পার্থক্য এত, দশা পার্থক্য পাই হলে মাধ্যমটি এত কম্পাঙ্কের আলোক তরঙ্গের বেগ কত হবে। জাস্ট এখান থেকে ল্যামডা বের করে নিবে প্রথমে। তোমার পথ পার্থক্য দেওয়া আছে, তাহলে এটা এক্স, এক্স ইকাল টু দশা পার্থক্য পাই। তাহলে কি করবে, প্রথমে ল্যামডা দেওয়া আছে, ল্যামডা সমান 5 ইন্টু 10⁻, কত হচ্ছে ডাটাগুলো, 5 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার, 5 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার, 10⁻⁻5 সেন্টিমিটার। দশা পার্থক্য ফাই ইকাল টু পাই রেডিয়ান দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি জানি, দশা পার্থক্য ফাই ইকাল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য, পথ পার্থক্য কত, ডেল্টা ইকাল টু ফাই। ঠিক আছে, এটা আমরা ফর্মুলা জানি।
তাহলে এখান থেকে ভ্যালুগুলো বস করিয়ে দাও। ফাইয়ের ভ্যালু তোমার পাই, ভ্যালু এটা পাই বসাবে, ডেল্টার ভ্যালু 5 ইন্টু 10⁻⁻5 ইন্টু 2 পাই/ল্যামডা। তাহলে এখানে দেখো পাই পাই কেটে যাচ্ছে, পাই আর পাই কেটে যাচ্ছে, তাহলে ল্যামডা ইকাল টু তোমার হবে 5 × 10, 10 ইন্টু 10⁻⁻5 মানে 10⁻⁻4 এত তোমার সেন্টিমিটার হবে, যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে ল্যামডাটা। আচ্ছা, এবারে এখান থেকে বলে দিয়েছে তরঙ্গের বেগ ভি সমান এল ল্যামডা করে দিবে। এখানে তোমার মাধ্যমটির কম্পাঙ্ক দেওয়া আছে 3 ইন্টু 10⁻14, তাহলে বেগ কত, ভি ইকাল টু এন ল্যামডা 2 সেমি/সেকেন্ড হবে। এন এর ভ্যালু এটা বসাবে, আর ল্যামডা যেটা বেরোলো সেটা দিয়ে গুণ করে দেবে, তাহলেই হবে। একটি সরু আলোক উৎস থেকে সবুজ আলো যার তরঙ্গ দৈর্ঘ্য এত দেওয়া আছে আপাতিত হলো দ্বিরেখা চিত্রের দিকে এত দূরত্বে উৎপন্ন 10টি পটির প্রস্থ 2 সেন্টিমিটার হলে মধ্যবর্তী দূরত্ব আছে। দেখো 10টি পটির প্রস্থ যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে একটি পটির প্রস্থ কত, তাহলে নিশ্চয়ই 0.2 হবে। 0.2, এই বিটা ইকাল টু 0.2, বিটা বা ওয়াই মানে ঝাড়ের প্রস্থ যেটা। তাহলে বিটা সমান কি জানি আমরা, বিটা সমান জানি যে ল্যামডা ক্যাপিটাল টি বাই ছোট টি, এটা ইকাল টু তাহলে 0.2। তাহলে এখান থেকে সমস্ত ডাটা দেওয়া আছে, ল্যামডার ভ্যালু দেওয়া আছে, এটা আর্মস্ট্রং আছে, এটা কনভার্ট করবে সেন্টিমিটারে। আর এর থেকে 200 সেন্টিমিটার দূরত্বে মানে ক্যাপিটাল ডি দেওয়া আছে, বাস পুট করবে, সেখান থেকে তুমি রেখাচিত্রটির মধ্যে দূরত্ব ছোট ডিটা ক্যালকুলেট করে নিতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এবারে এই এমসিকিউ গুলো একটি পরিবাহী গোলকের ব্যাসার্ধ 1 মিটার হলে ফ্যারাড এককে ধারকত্ব কত। তাহলে আমরা যেটা জানি, আচ্ছা 1 মিনিট, এটা করবে। আমরা ধারকত্ব সি সমান এটা জানি 4πε0 আর, এটা আমরা জানি। তাহলে এটা 4πε এর ভ্যালু 1/9 ইন্টু 10⁹ ইন্টু আর এর ভ্যালু 1 মিটার, তাহলে এটা ফ্যারাড ইউনিটে বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা ক্যালকুলেট করবে, তাহলে ফ্যারাড এককে ধারকত্বের মানটা বেরিয়ে যাবে। এটা 1-এর এমসিকিউ। আচ্ছা, 2-এর এমসিকিউ যেটা আছে, আচ্ছা 2-এর এমসিকিউ যেটা বলছে তোমার কিউ আধান আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলীয় তল দ্বারা আবদ্ধ রয়েছে, যদি এর ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে বহির্মুখী তড়িৎ ফ্লাক্স একই হবে। ঠিক আছে, এটা যেহেতু ঘনকোণের মানটা একই থাকছে, সেই হিসাবে ব্যাসার্ধ যাই হোক এটা একই থাকবে, অর্থাৎ সি এর অপশনটা হবে। আচ্ছা, প্রদত্ত চিত্রে 9 ওহম রোধের দ্বারা ব্যয়িত ক্ষমতা 36 ওয়াট, 2 ওহম রোধকটির দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে। দেখো এই 9 ওহমের দুই প্রান্তে ব্যয়িত ক্ষমতা হচ্ছে 36, তাহলে 2 ওহম রোধকটির, আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে তুমি কাজ করতে পারো, বের করলে হবে না। আচ্ছা দেখো, প্রথম পার্টটা থেকে ওই পি ইকাল টু ভি²/আর, এই ফর্মুলা থেকে তুমি ভিটা বের করে নাও। তাহলে ভি² ইকাল টু কত, পি ইন্টু আর, পি এর ভ্যালু কত 36 ইন্টু আর এর ভ্যালু কত 9। ঠিক আছে, তার মানে ভি ইকাল টু তোমার হয়ে যাচ্ছে √36 মানে 6 ইন্টু 3 মানে 18, ভি এর ভ্যালুটা তোমার 18 হচ্ছে। তাহলে 9 ওহমের মধ্য দিয়ে প্রবাহমাত্রা কত সেটা বের করে নাও। 9 ওহমের মধ্য দিয়ে যে প্রবাহমাত্রাটা যাচ্ছে, এটা যদি 9 ওহম হয়, এর দুই প্রান্তের যে বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদটা কত 18 ভোল্ট। তাহলে আই ইকাল টু কত, ভি/আর, ভি মানে 2 অ্যাম্পিয়ার হচ্ছে, 2/আর। একই রকম ভাবে এর দুই প্রান্তের বিভব প্রভেদ সেটাও নিশ্চয়ই একই হবে। ঠিক আছে, এর দুই প্রান্তের বিভব প্রভেদ এরটা কত, এটা হচ্ছে তোমার 6, তাহলে 6 যদি হয়, তাহলে এর দুই প্রান্তের বিভব প্রভেদ 6 ওহম, আর এর দুই প্রান্তের বিভব প্রভেদ 18, তার মানে এর মধ্য দিয়ে যে প্রবাহটা যাচ্ছে, এটা যদি I1 আর এটা যদি I2 হয়, I2 ইকাল টু ভি/আর,
ভি এর ভ্যালু কত? ভি হচ্ছে তোমার 18 বাই আর এর ভ্যালু 6 মানে 3 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল যে প্রবাহটা আসবে অর্থাৎ এই বর্তনী দুটোর মধ্য দিয়ে এই দিকে যে টোটাল প্রবাহটা আসবে এর মধ্য দিয়ে প্রবাহ এবং এর মধ্য দিয়ে প্রবাহ অর্থাৎ 2 + 3 মানে 5, 5 হচ্ছে। তাহলে 5 যদি হয় টোটাল প্রবাহ মানে আই সমান যদি 5 অ্যাম্পিয়ার হয়, সেই প্রবাহটা যদি 2 ওহম রোধের মধ্য দিয়ে যায় তাহলে পি ইকাল টু কত? আই স্কোয়ার আর। তাহলে আই এর ভ্যালু মানে 25 ইন্টু আর এর ভ্যালু 2 অর্থাৎ 50 হবে। হ্যাঁ, দুই প্রান্তে, ও সরি সরি, এখানে তো তোমার দুই প্রান্তের বিভব প্রভেদ জানতে চেয়েছে, আমি তো ক্ষমতা বের করে নিয়েছি। যাই হোক, তাহলে ভি ইকাল টু আই আর অ্যাপ্লাই করলেই হবে। ভি ইকাল টু আই আর, এটা এটা হবে না, বিভব প্রভেদ ভি ইকাল টু আই ইন্টু আর। আই এর ভ্যালু 5, আর এর ভ্যালু 2, তার মানে 10 ভোল্ট হচ্ছে। দেখো 10 ভোল্ট, এটা আছে সি এর অপশনটা। ঠিক আছে। আচ্ছা, একটি বর্গাকার তড়িৎবাহী লুপকে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে ঝোলানো হয়েছে। এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রটি লুপটির তল বরাবর ক্রিয়াশীল, লুপটি একটি বাহুর উপর ক্রিয়াশীল বল F হলে বাকি তিনটি বাহুর উপর মোট ক্রিয়াশীল বলের মান। দেখো, মানটা জানতে চেয়েছে, ক্রিয়াশীল বলের মান। বাকি তিনটে একটি বর্গাকার তড়িৎবাহী লুপকে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে ঝোলানো আছে। এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রটি লুপটির তল বরাবর ক্রিয়াশীল। লুপটির একটি বাহুর উপর ক্রিয়াশীল বলের মান F হলে বাকি তিনটি বাহুর উপর মোট ক্রিয়াশীল বলের মান কত? তাহলে তিনটি বলের বাহুর মধ্যে তোমার এই নিতে আমরা জানি যে টর্কের রাশিমালা, যেটা বিনা পেয়ে প্রমাণ করেছিলাম, সেটা দেখবে এই বাহুতে একটি বল ক্রিয়াশীল হয়েছিল আর এই বাহুতে এক বল ক্রিয়াশীল হয়েছিল। ঠিক আছে, বাকি এই বাহুতে এবং এই বাহুতে কোনো বল ক্রিয়াশীল হয় না। ঠিক আছে, তাহলে মোট লব্ধি মানটা সেটা নিশ্চয়ই বিপরীত দিকে আছে। সেই হিসাবে এক্ষেত্রে যদিও ক্রিয়াশীল বলের মান এখানে জানতে চেয়েছে, ভেক্টর রূপেই দিয়েছে, তার মানে এর অপশনটাই দাও, -F, মানে বিপরীতমুখী হবে। এটি গ্যালভানোমিটারকে অ্যামিটারে পরিবর্তিত করতে আমরা যেটা যোগ করব, গ্যালভানোমিটারকে অ্যামিটারে পরিণত করতে গেলে শান্ট যোগ করতে হয়। শান্ট মানে নিম্নমানের রোধ সমান্তরাল সমবায় যোগ করতে হবে। সমান্তরাল সমবায় অর্থাৎ এইটা বি এর অপশন। এল মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে একটি চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া হচ্ছে এটা। এখানে বি0 একটি ধ্রুবক, বর্গক্ষেত্রের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের মান। একটি চৌম্বক ক্ষেত্রে এল মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র একটি চৌম্বক ক্ষেত্রে ঝোলানো আছে। এর বি0 একটি ধ্রুবক, বর্গক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট চৌম্বক ফ্লাক্স। তাহলে ফাই সমান এটা হয় বি ডট এ। ঠিক আছে, তাহলে এখানে বি এ কস থিটা, থিটাটা এক্ষেত্রে 0 ডিগ্রি, তাহলে বি ইন্টু এ হবে। জাস্ট এখানে দেখো, এখানে যে এটা বলেছে এর কিন্তু কোনো অভিমুখ বলেনি। তো এর অভিমুখ না জানা থাকলে ডট গুণফল যেটা করবে সেটা করতে পারবে না। তাহলে এখানে বি এর মানটা বের করে নাও। বি এর মান মানে মড বি যদি করা হয়, মড বি মানে বি ইকাল টু যেটা লেখা আছে ইন্টু বি0 টু আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, 2 3 4, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে বি মড ভ্যালু সমান কত? 0 ইন্টু রুট ওভার 4 প্লাস 9 প্লাস 16, তাহলে এটা 20 রুট 29, বি0 ইন্টু রুট 29 এটা হচ্ছে। তাহলে চৌম্বক ফ্লাক্স ফাই সমান বি ইন্টু এ হয়, মানে বি এ কস থিটা তো। তাহলে এখানে বি0 ইন্টু রুট 29 ইন্টু এ মানে হচ্ছে 4 বাহু স্কোয়ার, মানে এল স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এরকম এইটা আসছে, দেখো সি এর অপশনটা। বাহু স্কোয়ার এখানে এল বাহু বিশিষ্ট এল স্কোয়ার বাহু ক্ষেত্রফলটা, সি এর অপশনটা। আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলীয় তলের পৃষ্ঠে একটি সংকীর্ণ ছোট ছিদ্র করা হয়েছে। গোলকটি আধান দেওয়া হলে গোলকটির পৃষ্ঠে থাকা ছিদ্রের মধ্যে তড়িৎ ক্ষেত্র হবে। ছিদ্রের মধ্যে
আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় তলের পৃষ্ঠতলে একটি ছোট্ট ছিদ্র করা হলো। এখন গোলকটিতে আধান দেওয়া হলে গোলকটির পৃষ্ঠতলে থাকা ছিদ্রের মধ্যে তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ এইটা তোমার ওই তড়িৎ ক্ষেত্রের মানটা কিউ বাই, যেহেতু আর এখানে ছোট ছিদ্র ক্ষুদ্র ছিদ্র করা আছে সেই হিসাবে Q/4πε0r², এই অপশনটাই হবে। তারপরে পরের কোশ্চেন, একই ভোল্টেজের 100 ওয়াট এবং 40 ওয়াট বাল্ব দুটি রোধের অনুপাত, এটা R = V² পি করে দিলে তাহলেই হয়ে যাবে। মানে R1 সমান এটা করবে V²/P, আর একটা R2 সমান V²/P2, যে দুটো অনুপাত করে দিবে, যেটা আসবে সেটাই করবে। আচ্ছা, ইয়ংয়ের রেখাচিত্র পরীক্ষায় পর্দার উপর যে বিন্দুতে পথপার্থক্য ল্যামডা, সেখানে আলোর তীব্রতা হয় কে, যে বিন্দুতে পথপার্থক্য λ/4 সেখানে তীব্রতা কত হবে? ঠিক আছে, তাহলে পথপার্থক্য ল্যামডা হলে দশা পার্থক্যটা বের করে নাও, আর একটা λ/4 হলে দশা পার্থক্য। দশা পার্থক্য phi = 2π/λ ইন্টু পথপার্থক্য ল্যামডা মানে 2π হচ্ছে। তাহলে এক্ষেত্রে I সমান আমরা জানি তোমার I√I1 প্লাস √I2, √I সরি তোমার √I = √I1 ফর্মুলাটা যেটা ছিল I = I1 প্লাস I2 প্লাস 2√I1 I2 cos phi, এই ফর্মুলা ছিল। তাহলে এখানে প্রথমে phi = তোমার পাই হচ্ছে, cos phi এর ভ্যালু কত, তাহলে তখন cos 2π এর ভ্যালু 1 হবে, অর্থাৎ এটা হয়ে যাবে মানে I1 সমান লিখবে I1 প্লাস I2 প্লাস 2√I1 I2, অর্থাৎ এক্ষেত্রে হয়ে যাচ্ছে √I1 প্লাস √I2 তার হোল স্কোয়ার, এটি হচ্ছে। এক্ষেত্রে যেহেতু I1 = I2, তার মানে এটা লিখবে 4, মানে এখানে ধরে নাও I1 = I2 = I0, তাহলে সেক্ষেত্রে I0 মানে 2 মানে 4I0 হচ্ছে। I ডট = 4I0, মানে যখন দশা পার্থক্য ল্যামডা, আচ্ছা সরি পথ পার্থক্য ল্যামডা। আরেকটা তোমার পথ পার্থক্য বলছে λ/4, তাহলে λ/4 যদি হয় তখন কত হবে? λ/4 হলে phi = 2π/λ ইন্টু λ/4, এটা হচ্ছে, অর্থাৎ এখানে এটা কেটে গেলে π/2 হচ্ছে। তাহলে সেক্ষেত্রে I ডট সমান I ডবল ডট লিখছি, I ডবল ডট সমান কত হচ্ছে, এটা তোমার I1 প্লাস I2 প্লাস 0 হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে I1 প্লাস I2, কারণ ফাইটা তোমার তো 90 ডিগ্রি, ফাইয়ের ভ্যালুটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে, cos 90 হলে 0, তার মানে I ডট = I1 প্লাস I2 মানে এখানে তোমার I0 প্লাস I0 মানে 2I0। তাহলে এক্ষেত্রে কি জানতে চেয়েছে, এখানে তোমার এটা I0টা মানে কে বলে দিয়েছে, তাহলে কে যদি হয় এইটা তোমার কে = 4I0, অতএব I0 = k/4, তাহলে এখানে তোমার I0 এর জায়গায় 2 × k/4 মানে k/2 হচ্ছে, k/2 এই অপশনটা হবে। হ্যাঁ, এর অপশনটা কোনটি কণা তত্ত্ব মেনে চলে না, কণা তত্ত্ব অপবর্তন মেনে চলবে না,
এটা করতে হবে না। D1 আয়তরস হলে প্রমাত্রা কত হবে? প্রমাত্রা আদর্শ হলে D1 এক্ষেত্রে সমবায়াস 0, মানে প্রমাত্রা তখন 2 হবে, 2। এটা রিভার্স বায়াস আছে, এর মধ্যে দিয়ে কোনো প্রবাহ যাবে না, 2 হবে। কি হলো, সরি আমি এখানে ভুল বললাম একটু, রোধটা তোমার 10 ওহম বলেছে, তাহলে আই সমান কত? ভি বাই আর, ভি বাই 10। ভি এর ভ্যালু এখানে তোমার 5, 5/10, তার মানে 0.5, এর অপশনটা হচ্ছে। এটা করতে হবে না, স্বাভাবিক প্রশ্নে চূড়ান্ত প্রতিবিম্ব হয়। এটা নবীক্ষণের স্বাভাবিক ফোকাস বিন্দুর ক্ষেত্রে অভিলক্ষের ফোকাসে হবে। সরি, অভিনেত্রের ফোকাস, স্বাভাবিক ফোকাস বিন্দুর ক্ষেত্রে নবীক্ষণ যন্ত্রের স্বাভাবিক ফোকাস বিন্দু ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবিম্ব গঠিত হয়। আচ্ছা, এটা স্বাভাবিক ফোকাস যেহেতু বলেছে, তার মানে এটা অভিলক্ষের ফোকাসেই হবে। হ্যাঁ, স্বাভাবিক। আর এটা যদি তোমার এর ক্ষেত্রে বলতো তাহলে হতো না। ঠিক আছে, এই অপশনটা নেই, এটা তোমার অভিলক্ষের ফোকাসেই হবে। আচ্ছা, তারপর এই কোশ্চেন গুলো যেটা আছে, বায়ু মাধ্যমে রক্ষিত কোনো আহিত পরিবাহী আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। তো সেক্ষেত্রে ওই বিন্দু তড়িৎ প্রাবল্য কত হবে? ই সমান সিগমা বাই এপসাইলন 0, যেটা ফর্মুলা, এটা লিখবে। দুটি ধাতব গোলকের উপরিস্থ আধানের তলমাত্রিক ঘনত্ব সমান আর অন্য আধানের অনুপাত, এটা কিউ সমান সিগমা ইন্টু এ 4πr², মানে একটা r1² একটা r2² হবে। যেটা করবে, দণ্ডচুম্বকের চুম্বক ভ্রামকের সংজ্ঞা বই থেকে দেবে। নীল, লাল, হলুদ বর্ণের জন্য প্রতিসরাঙ্ক এত হলে ঊর্ধ্বক্রম সাজাও, এটা ল্যামডা স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক। মিউ সমান a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, মানে ল্যামডা স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক। ল্যামডা বেশি হলে মিউ কম হবে, এই কনসেপ্ট অনুযায়ী করবে। কোন সংরক্ষণ সূত্রের উপর ভিত্তি করে লেন্সের সূত্রটি প্রতিষ্ঠিত? এটা সংরক্ষণ সূত্র, কোন সংরক্ষণ সূত্রের উপর ভিত্তি করে লেন্সের সূত্রটি প্রতিষ্ঠিত? দেখো, আমার যেটা মনে হয় এই কোশ্চেনটা একটু ভুল আছে আমার। এইটা কিন্তু আমার জানা নেই, মানে কোন সংরক্ষণ সূত্রের উপর ভিত্তি করে লেন্সের সূত্র প্রতিষ্ঠিত। লেন্স নির্মাতার সূত্র যদি বলে, সেটাও বলা যাবে না, কোনো সংরক্ষণ নীতি তো এখানে অ্যাপ্লিকেবল নয়। বা 1/v মাইনাস 1/u ইকাল টু 1/f, যেটা লেন্স ফর্মুলা, লেন্সের সাধারণ সূত্র, সেটাও কিন্তু কোনো সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে হয় না। তো আই থিঙ্ক এটা আমার মনে হচ্ছে লেন্সের সূত্র হতে পারে। ঠিক আছে, যে লেন্সের সূত্র যদি হয়, তাহলে সেক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী হবে। হুম, যাই হোক, এটা যদি লেন্সের সূত্র হয় তাহলে কিন্তু আমার এটা জানা নেই। এটা করবে, জানি না। ঠিক আছে, এই ছিল তোমাদের কোশ্চেন। বেস্ট অফ লাক।